আয়রার উত্তরে আনাসের ভ্রু কুঁচকে এলো। কে সে? আমার ফিয়ন্সে। আয়রার কথায় আনাসের মুখে হাসি দীর্ঘ হলো। হাসি মুখে হঠাৎ আয়রাকে জড়িয়ে ধরে বলে উঠল, রিয়েলি? তুই আমাকে মেনে নিয়েছিস? আমি জানতাম আমার ইরা আমাকে ভুল বুঝবে না। ওই দিনের জন্য সরি। ওই দিন নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। শোন, আমরা নতুন করে সব শুরু করব। তুই একা না, আমিও তোকে খুব ভালোবাসবো। আই এম সরি রে ইরা, আই এম সো সরি। আমি রাফি মির্জার কথা বলছি আনাস ভাই। আনাসের খুশিতে আয়রা চোখে পানি জমে গিয়েছে। আয়রার কান্না ভেজা কণ্ঠে আনাসের হাত আলগা হয়ে গেল। হাসি মুখটা মলিন হয়ে উঠল। আনাস আয়রাকে ছেড়ে দিয়ে সামনাসামনি দাঁড়িয়ে আয়রাকে বলল, একটা সত্যি কথা বলবি? বলেন। আগে বল, যা বলবো সত্যি সত্যি উত্তর দিবি। আয়রা মুখে বিরক্তি ফুটে তুলে বলে উঠল, আপনি কিছু বলবেন নাকি চলে যাবো এখান থেকে? ভালোবাসিস আমায়? আয়রা সময় নিয়ে আনাসের চোখ থেকে চোখ ফিরিয়ে নিয়ে উত্তর করলো, ভালোবেসেছিলাম এক সময়, এখন ভুলে গেছি। চোখ নামিয়ে বললি কেন? জানিস তো, কাউকে মন দিয়ে ভালোবাসলে বলে থাকার অভিনয় করা যায়, বলে থাকা যায় না। আয়রা আনাসের উত্তর করলো না। আনাসকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আনাস ছাই জায়গায় দাঁড়িয়ে বলে উঠল, পালাচ্ছিস? আমার থেকে পালিয়ে যেতে পারবি? ভালোবাসা থেকে পালাতে পারবি তো ইরা? আয়রা পা থেমে গেল। সে ভালোবাসা থেকে পালাচ্ছে না, নিজে থেকে পালাচ্ছে। আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। আয়রাকে পুনরায় দাঁড়াতে দেখে আনাস চাচ্ছিল স্বরূপ হেসে উঠল। ধীর পায়ে আয়রার কাছে গিয়ে আয়রা কান্না ভেজা মুখটা নিজের দুহাতে আবদ্ধ করে নিচু স্বরে বলে উঠল, তোর সাথে একসঙ্গে বাসার খুব গভীর টান অনুভব করছি রে ইরা। আমার ইচ্ছেটা পূরণ করবি প্লিজ? আয়রা দুহাত আনাসের হাতে রাখলো। কান্নার জন্য ভিতর থেকে কথা বের হচ্ছে না। তবুও ভাঙা ভাঙা গলায় থেমে থেমে বলে উঠল, হৃৎপিণ্ড যখন সুখের আসে ক্ষুধার্ত ছিল, এত খুঁজেও সুখকে নিজের করতে পারিনি। হাঁপিয়ে উঠে সুখের দুয়ার থেকে দূরে সরে আসলাম। সুখ আমার জীবনে ফিরল ঠিকই, আমার ফেরার পথ বন্ধ হওয়ার পর। এখন কিভাবে সুখকে আগলে নিব একটু বলবেন আনাস ভাই? তুই চাইলে সব কিছু আগের মতো হয়ে যাবে, শুধু একবার বল, আমি সব ঠিক করে নেব। আমার চাওয়ার সঙ্গে আমার পরিবার জড়িয়ে আছে আনাস ভাই, আমার আপুর সংসার জড়িয়ে আছে। তুই চেঞ্জ হয়ে গেছিস ইরা, এত বাহানা দিচ্ছিস কেন? এক সময় আমার ইরার প্রাধান্য ছিলাম আমি। পরিবারকে কেন আমাদের মধ্যে ঢোকাচ্ছিস? আয়রা আনাসকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। আনাস অবাক নয়নে আয়রাকে দেখছে। আয়রা তার ছিল স্বরূপ হেসে বলে উঠল, বলেছিলাম না আমার পরিবর্তন আপনাকে ভয়ঙ্কর কষ্ট দেবে। মিলল তো আমার কথা। আমি আপনার হাহাকার আর্তনাদ নিজ কানে শুনতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির খেলা দেখেন। আপনাকে আমার জন্য 2 দিনের করা পাগলামিগুলো, আমার মন আপনাকে আমার করে নিতে চাইছে। অথচ দেখেন, বছরের পর বছর আপনার জন্য পাগলামো করার পরেও আপনার মন একটি বারও আমাকে নিয়ে ভাবেনি। আয়রার কথায় আনাস পুনরায় আয়রার কাছে এসে আয়রা দুহাত শক্ত করে ধরে হিসিয়ে বলে উঠল, কে বলছে তোকে নিয়ে ভাবিনি? তোকে নিয়ে না ভাবলে তোর পাগলামিগুলো কখনো সহ্য করতাম না। তোকে নিয়ে কখনো না ভাবলে তোকে অনেক আগে আমার জীবন থেকে দূর করতাম। তোর পাগলামির পিছনে আমার খুশি লুকিয়ে থাকতো ঠিকই, কিন্তু আমি বুঝতে পারতাম না। তোর পরিবর্তন আমাকে বোঝাচ্ছে তোকে আমি আমি কতটা ভালোবাসি। তোর দূরে যাওয়া আমাকে বোঝাচ্ছে তোকে ছাড়া থাকতে পারবো না আমি। আমি আগে তোর প্রতি বিরক্ত ছিলাম, কিন্তু দেখ, এখন তোর জন্য মায়ের হাতে থাপ্পড় খাওয়ার পরও তোর প্রতি বিরক্ত আসছে না আমার। আনাস শান্ত হয়ে দাঁড়ালো। আয়রা আনাসের চোখের দিকে ফাঁকা চোখে চেয়ে আছে। আনাস নিঃশ্বাস নিয়ে আয়রা থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে পুনরায় শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, নিয়তির কথা বললি না? দেখ, আমার দিকে চেয়ে দেখ। নিয়তি আজ আমাকে তোর কাছে তোর জন্য ভিক্ষা চাওয়াচ্ছে। কিছু মানুষ সবাই গতিতে চেঞ্জ হয়ে যায়, আর কিছু মানুষ তার সম্মান বাঁচাতে চেঞ্জ হয়ে যায়। তুই সময়ের গতিতে কেমন করে চেঞ্জ হয়ে গিয়েছিস, তাই না? আর আমাকে দেখ, আমি আমার সম্মানকে না, তোকে চাইছি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না?
দুজনের কথোপকথনের মধ্যে হঠাৎ আয়রার ফোনটা বেজে উঠল। আয়রা ফোনটার সামনে ধরতে দেখলো রং নাম্বার। আয়রা এক নজর আনাসকে দেখলো। আনাস ফোনার সাথে ভ্রু কুচকে চেয়ে আছে। আয়রা গলা খাকারি দিয়ে ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যাঁ বলেন। সরি, লেট হয়ে গেল। কই আপনি আয়রা? রাফির কথায় আয়রা পার্কের গেটের দিকে তাকালো। রাফি গেটের কাছে দাঁড়িয়ে আশেপাশে খুঁজছে। আয়রা ফোনে রাফিকে বলল। বাদিকে তাকান। রাফি আয়রার কথা অনুসরণ করে বাঁদিকে তাকিয়ে আনাস আর আয়রার দিকে হাসি মুখে আসতে লাগলো। আনাস আয়রার কথায় গেটের দিকে তাকিয়ে রাফিকে আসতে দেখে মলিন মুখে ছোট্ট করে বলল, সত্যি রাফির সঙ্গে দেখা করতে এসেছিস? আয়রা রাফির আসার দিকে তাকিয়ে উত্তর করলো। ও, আয়রা আনাসের ব্যথাতুর কণ্ঠ শুনে রাফির থেকে চোখ ফিরিয়ে নিয়ে আনাসের উপর রাখলো। এতক্ষণে রাফি তাদের কাছে এসে গেছে। রাফি হাসি মুখে আনাসকে বলল, হ্যাঁ ব্রো, তুমি এখানে? তুমিও কি স্পেশাল কারোর সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ। আনাস রাফির দিকে তাকাতে তাকাতে উত্তর করলো। রাফি হাসি মুখে পুনরায় বলে উঠল, রিয়েলি? কই সে? আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? আসতে লেট হবে ওর। রাফি আনাসের কথায় চোখ টিপ দিয়ে বলে উঠল। ওকে ব্রো, হ্যাপি ওয়েটিং। আনাস রাফির কথায় মুখে হাসি ফুটালো। রাফি পুনরায় বলে উঠল, ব্রো ডোন্ট মাইন্ড, আমি কি তোমার কাজিনকে নিয়ে আলাদা কথা বলতে পারি? আনাস রাফির কথায় আয়রার দিকে চেয়ে বলল। ও শিওরিয়া, ক্যারি অন। রাফি হঠাৎ আয়রার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আয়রা নিজের হাত রাফিকে ধরতে দেখে হুট করে আনাসের দিকে তাকালো। আনাস দুজনের হাতে দেখে দাঁতের দাঁত খিচে তাকিয়ে আছে। চলুন আয়রা, আমরা এদিকে বসে কথা বলি। কথাটা বলে রাফি আয়রার হাত ধরে হাঁটতে লাগলো। আয়রা চুপচাপ রাফির সঙ্গে হাঁটতে লাগলো। আনাস দুজনে যাওয়ার দিকে তাকিয়ে নিজেকে সামলাতে না পেয়ে বাইক নিয়ে পার থেকে বেরিয়ে গেল। আয়রা বাইকের আওয়াজে পিছন ফিরে আনাসকে যেতে দেখে চোখে পানি চলে এলো। রাফির হাত থেকে নিজের হাত সরিয়ে টলমল চোখে বেঞ্চে বসে পড়ল। রাফি আয়রা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পাশাপাশি বসা। দুজনে নীরবতায় কেটে গেল বেশ কিছুক্ষণ। মাটিতে দুটো প্রজাপতি খেলা করছে। আয়রা অনুভূতিহীন চোখে সেই খেলা দেখায় মগ্ন। রাফি আয়রা চোখ অনুসরণ করে প্রজাপতির খেলা দেখতে দেখতে মলিন মুখে নীরবতা ভেঙে বলে উঠল, বলতে পারছেন না? কাকে ভুলবো? কেন? যাকে ভুলে যাওয়ার জন্য আপনার আম্মু আপনার জন্য আমাকে ঠিক করেছে। আয়রা চোখ তুলে তাকালো রাফির দিকে। কথা বলতে পারল না। নিমিষেই টলমল চোখে এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রাফি আয়রার চোখের পানি দেখে অন্যদিকে তাকিয়ে পুনরায় বলল, চোখের পানি ফেলবেন না প্লিজ। আমার সামনে আপনি অন্য কারোর জন্য কান্না করছেন, এটা আমি মেনে নিতে পারছি না। আমার ভেতরে ছটফট লাগছে। ওই চোখের পানি আমার জন্য না, অন্য কারোর জন্য বের হচ্ছে। আয়রা আর নিজেকে সামলাতে পারল না, কান্না করে দিল। কান্না করতে করতে বলে উঠল, আপনি সবকিছু জেনে বুঝে কেন আমাকে ভালোবাসতে চাচ্ছেন? আপনি তো জানেন আমার মনে অন্য কেউ, তাহলে কেন নিজের জীবনের সঙ্গে জড়াতে চাইছেন? কারণটা নিশ্চয়ই আপনার অজানা না আয়রা। আমি আপনাকে ভালোবাসি, এটা আপনিও জানেন। ভালোবাসা, ভালোবাসা। দেখছেন আমি কতটা লাকি মেয়ে। আমাকে সবাই ভালোবাসে। আমাকে ভালোবেসে আমার আম্মু আব্বু নিজেদের মধ্যে ঝগড়া করছে। আপনি আমাকে ভালোবাসেন, সেও নিজের ভালোবাসা বুঝতে পেরে গেছে। আমাকে ঘিরে সবার এত এত ভালোবাসা, সবার কত শত ভালোবাসার আবদার, কিন্তু আমার আবদারগুলো কারোর চোখে পড়ছে না। পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আয়রা রাফির দিকে তাকালো। রাফি পানির বোতল বাড়িয়ে দিয়ে আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রাকে নিজের দিকে তাকাতে দেখে চোখের ইশারায় পানির বোতলটা নিতে বলল। আয়রা রাফির হাত থেকে পানির বোতল নিয়ে দুঢোক পানি খেতেই রাফি পুনরায় আয়রাতকে থেকে পানির বোতলটা হাতে নিয়ে মোকা লাগাতে লাগাতে বলল। তারপর? আয়রা অবাক চোখে চাইল রাফির দিকে। রাফি মুচকি হেসে পুনরায় বলল, ভালোবাসা না ভাবলেন অন্তত বন্ধু ভেবে সব কিছু শেয়ার করতে পারেন। মনে করেন আপনার সামনে হাউ মায়া হে, মনে করেন আপনার সামনে আপনার বেস্ট ফ্রেন্ড মায়া বসা। আপনি এখন মনটা হালকা করতে সব কিছু মায়ার সঙ্গে শেয়ার করছেন। একবার সব কিছু বলে দেখুন, আমি আপনার বন্ধু হয়ে সব কিছু বুঝে ফেলবো। আয়রা রাফির কথায় নিজের উপর তাচ্ছিল্য হেসে উঠল।
যেখানে আমার আম্মু আমাকে বুঝতে চাইছেন না। আমি বিয়ে, ভালোবাসা এগুলো থেকে মুক্ত হতে চাই। আমি নিজেকে গুছিয়ে নিতে চাই। সেখানে আপনি আমাকে বুঝবেন কিভাবে? আচ্ছা আয়রা, আপনার আনুষ্ঠানিক বিয়ে পছন্দ নাকি ঘরোয়া? আয়রা থতমত খেয়ে গেল। রাফির কথায় অবিশ্বাস্য হয়ে রাফির দিকে তাকালো। রাফি পুনরায় নিজের হাতে পানির বোতলের মুখা খুলতে খুলতে বলল। দুহাত বাড়ান। আয়রাকে আগে নেই নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি পুনরায় বলল। চোখ মুখ কান্না করে ফোলা ফোলা লাগছে। এই অবস্থায় বাসায় পৌঁছালে আন্টি ভাববে ওনার মেয়েকে আগলিয়ে রাখতে পারবো না। তখন আমার কি হবে ভেবে দেখেছেন? কি হলো, হাত বাড়ান। রাফির কথায় আয়রা চুপচাপ দুহাত বাড়ালো। রাফি আয়রার হাতে পানি ঢালতে ঢালতে মুচকি হেসে পুনরায় বলে উঠল। আমার ভালোবাসার উপর ভরসা রাখতে পারেন। আমি আপনার সুখের জন্য নিজে সব কিছু দিয়ে দেব। আয়রা মুখে বিরক্তি ফুটে উঠল। মন ভার করে রাফিকে বলল। নিজের সুখের জন্য আমাকে বিয়ে করতে চাইছেন? আপনি যেমনটা ভাববেন, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। এঙ্গেজমেন্ট বাতিল, ডিরেক্ট বিয়ে করব। বিয়ের শাড়ির কালার ডিসাইড করে ভাবিজানকে বলে দেবেন। আর 1 মিনিট অপেক্ষা করুন, আসছি আমি। রাফি চলে গেল। আয়রার ভেজা চোখ মুখ বেয়ে পুনরায় পানি ফেলতে লাগলো। 3 মিনিটের মাথায় রাফি একটা রিক্সা নিয়ে পার্কের গেটের সামনে দাঁড়ালো। আয়রার কাছে এসে টিস্যু প্যাকেট আয়রার হাতে দিয়ে দিল। আয়রা রাফির সঙ্গে কথা না বলে বড় বড় পা ফেলে রিক্সার কাছে গিয়ে রিক্সাতে উঠে রাফির চোখের আড়ালে চলে গেল। রাফি ঠাই জায়গায় মলিন হেসে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। রাফি বাড়িতে ফিরে মা বাবাকে দিয়ে এঙ্গেজমেন্ট বাতিল করে বিয়ের প্রস্তাব রাখছে। আনহা শেখ রাজি, সঙ্গে আহাত তালুকদার রাজি। এতে আনহা শেখ আর আতিফ শেখের মধ্যে মেয়েকে নিয়ে নিত্যদিন টুকিটাকি ঝামেলা লেগেই আছে। আরিশা শ্বশুর বাড়িতে চলে গেছে। আয়রা কলেজ আর নিজের রুম। নিজের বাড়িতে ঠিকমতো ঘোরে না, তালুকদার বাড়িতে যায় না এবং আনহা শেখ যেতে দেয় না। আরাত এই কয়েকদিনে মাহিরের সঙ্গে ফ্রি হয়ে গেছে। প্রতিদিন কলেজ শেষ করে কলেজের আশেপাশে ঘুরতে বের হওয়া, রাতে ফোন আলাপ, সব মিলিয়ে তাদের রিলেশনশিপ লাইফ চলছে ভরপুর। আনাসের কানে আয়রা রাফির বিয়ের খবর পৌঁছেছে। আয়রার বিয়ের কথা আলোচনা হওয়ার পর থেকে অফিসের কাজের চাপ যেন বেড়েই চলছে দিনকে দিন। আহাত তালুকদার আনাসকে অফিসের কাজে ব্যস্ত রাখেন প্রতিদিন। এতটা ব্যস্ততার মধ্যেও আনাস আনহা শেখের সঙ্গে কথা বলার চেষ্টায় কমতি রাখেনি। এতে আনহা শেখ আনাস এর থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলছেন। বাবা ফুপি মনোভাব বুঝতে পেয়ে আনাস অভিমানে সবার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছে। রাত 10:30। আনাস অগোছালো শরীর নিয়ে ধীর পায়ে বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে কাউকে চোখে পড়ল না। আনাস নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে আরাতের রুমের সামনে এসে দাঁড়াতে কানে পড়ল মনের খিলখিলিয়ে হাসির শব্দ। আনাস জায়গায় দাঁড়িয়ে গেল। পুনরায় আহিনের রুমে এসে আহিনকে পড়ার টেবিলে বসে থাকতে দেখে বুঝলো আরাত একাই নিজের রুমে। আনাস কিছুক্ষণ নীরবতা পালন করলো। কিছুক্ষণ নীরবতা পালন করার পর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। আধা ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে আহাত তালুকদার আর আদনান তালুকদারকে সোফাতে বসে টিভি দেখতে দেখতে গল্প করতে দেখলো। বরাব্বু, আপনাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। আনাসের ডাকে বাড়ির 2 কর্তা সেদিকে তাকালো। আদনান তালুকদার আনাসকে কাছে ডাকলেন। আনাস তাদের কাছে আসতে আহাত তালুকদার আনাসকে বললেন। কি বলবে তুমি? আনাস বাবার কথাই তার ছিল, হেসে বলল। টেনশন করবেন না, আমি আমার জন্য আসি নাই। তাহলে আনাস কিছুটা সময় নিল কথাগুলো গুছিয়ে বলার জন্য। এতক্ষণে বাড়ির 2 গিন্নি এসে উপস্থিত হয়ে গেছে। সবার নজর আনাসের উপর। বরাব্বু, আরাত তো আমাদের বাড়ির একমাত্র মেয়ে। হ্যাঁ, কি হয়েছে আরাতের? বাবা প্লিজ আমার পুরো কথাটা শুনেন। হ্যাঁ বলো, শুনছি। বাবা, আরাত যদি পরের ঘরে যায় তাহলে আমাদের বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আমাদের বাড়ির একমাত্র আদরের মেয়ে, ওকে ছাড়া বাড়িটা অসম্পূর্ণ থেকে যাবে। কেন? আরাতের বিয়ে হয়ে যেতে যেতে আমাদের ঘরে তো 2টো নতুন মেয়ে আসবে, তোমার আর তাকবীরের বউ। তাহলে বাড়িটা ফাঁকা কই থাকবে? আনাস মায়ের কথায় বিরক্তি হতে দেখা গেল। পুরো কথা শেষ করতে দিচ্ছে না। আনাস মায়ের কথায় পুনরায় বলে উঠল। তোমার ঘরে শুধু 2টো না, 3টা ছেলের বউ আসবে। 3টা ছেলের বউ মিলিয়ে কি তোমার মেয়ের জায়গা পূরণ করতে পারবে? সবাই আনাসের কথায় চুপচাপ হয়ে গেল। আদনান তালুকদার আনাসকে বললেন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বাড়াও না, তোমরা যে কথাটা বলার খোলাখুলি বলো। হ্যাঁ বরাব্বু, বলছি। আনাস হঠাৎ সবার সামনে মেঝেতে নিজের বাবার কাছে হাঁটু মেরে বসলো। আহাত তালুকদারের হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল।
বাবা, আমি আমার বড় ভাইয়ের হয়ে আপনার কাছে আপনার মেয়েকে নিতে চাই। দিবেন আপনার মেয়েকে আমার ভাইয়ের বউ বানাতে? মানে আদনান তালুকদার আহাদ তালুকদার দুজনে আনাসের কথায় অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। রাবেয়া তালুকদার বলে উঠলেন, এসব কি বলছো আনাস? তাকবীর আর আরাত কিভাবে সম্ভব? কেন সম্ভব না বড় মা? তাকবীর ভাইয়ের বউ হিসাবে আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে থেকে যাবে। আদিবা তালুকদার বললেন, তুমি কি পাগল হয়েছে আনাস? তুমি ওদের বয়সের ফারাক দেখেছো কখনো? তার থেকে বড় কথা, তাকবীরের সঙ্গে হানিয়ার বিয়ের কথা চলছে। মা, বিয়ের কথা চলছে, ঠিক হয়নি এখনো। আর তাকবীর ভাইয়া হানিয়াকে ভালোবাসে না। আহাদ তালুকদার আনাসের কথাই বলে উঠলেন, তুমি হঠাৎ তাকবীরকে নিয়ে কেন কথা বলছো? আর আরাত এখনো অনেক ছোট, মাত্র কলেজে পা দিয়েছে। এতক্ষণে আদনান তালুকদার কথা বলে উঠলেন, আনাস, তুমি তোমার ভাইয়ের হয়ে প্রস্তাব রাখছো, ভালো কথা। তাকবীর জানে এসব? আর তাকবীর কি রাজি হবে? ভাইয়া, আমরা তাকবীরকে যেখানে বিয়ে করাতে চাইবো তাকবীর সেখানে বিয়ে করবে। তোমার ছেলেকে তুমি চেনো না? আদনান তালুকদারের কথায় আহাদ তালুকদার উত্তর করলেন। আনাস তা ছিল স্বরূপ হেসে বলে উঠল, বাবা, আপনি আপনার নিজের ছেলে মনের ভাষা বুঝতে পারেন না, সেখানে তাকবীর ভাইয়াকে কিভাবে বুঝবেন? আহাদ তালুকদার আনাসের কথায় গম্ভীর মুখে তাকালেন। আদনান তালুকদার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আহাত, আমাদের আনাসের কথাটা একবার ভেবে দেখো উচিত। আমি তো রাজি তাকবীর বাবাকে আমার মেয়ের জামাই বানাতে। আমার চঞ্চল মেয়েকে একমাত্র তাকবীর বাবা সামলাতে পারবে, আর আমার মেয়েটা সারাজীবন আমার চোখের সামনে থেকে যাবে। মায়ের কথায় আনাসকে একটা তৃপ্তির নিঃশ্বাস নিতে দেখা গেল। আদিবা তালুকদার রাজি মানে আহাদ তালুকদারকে রাজি করে ছাড়বে। আদিবা তালুকদার আনাস নিজের বাবার দিকে তাকিয়ে বাবাকে চুপচাপ চিন্তিত মুখে বসে থাকতে দেখে পুনরায় বলে উঠল, সময় নিয়ে ভাবেন, আপনার মেয়ের জন্য আমার ভাইয়ের মতো দায়িত্ববান ছেলে খুঁজে পাবেন না। আহাদ তালুকদার ছেলের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি তাকবীরকে নিয়ে ভাবছি না। তাকবীর লাখে এক। আমি ভেবেছিলাম তুমি তোমার জন্য কিছু চাইতে এসেছো। আমি কেন আপনার কাছে কিছু চাইতে আসবো বাবা? আপনার উচিত আপনার ছেলের হয়ে আপনার বোনের মেয়েকে আপনার ছেলের বউ হিসাবে চাওয়া। তা আর সম্ভব না। চাইলে সব সম্ভব। চেয়েছিলেন কখনো? একবার ছেলের মনের ভাষা বোঝার চেষ্টা করেছেন? আহাদ তালুকদার বুঝলেন আনাসের অভিমান জমে গেছে, তবু তিনি চুপচাপ গম্ভীর মুখে বসে রইলেন। আদনান তালুকদার আনাসকে বলল, তাকবীর রাজি থাকলে তবে এই বিষয় নিয়ে এগোনো যাবে। বরাব্বু, তাকবীর ভাইয়া আরাতকে ভালোবাসে। সবাই অবাক নয়নে আনাসের দিকে তাকালো। আনাস কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ড্রয়িং রুম ত্যাগ করলো। ড্রয়িং রুম জুড়ে নীরবতা ছুঁয়ে গেল যেন। তাদের নীরবতার মধ্যে একটা গাড়ি এসে দাঁড়ালো তালুকদার বাড়ির গার্ডেনে। ধীর পায়ে গাড়ি থেকে নেমে প্রথমে তালুকদার বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো তিনজন। পায়ের শব্দে দুই কর্তা দুই গিন্নি সদর দরজার দিকে তাকাতে আদিবা তালুকদার খুশি হয়ে নিজের মেয়েকে ডাকলেন। আরাত, রোশনি এসেছে। মায়ের চিৎকার আরাতের কানে পড়তেই অবিশ্বাস্য হয়ে শোয়া থেকে দাঁড়িয়ে পড়ল। পুনরায় মাহিরকে লাইনে রেখে রুম থেকে এলোমেলোভাবে দৌড়াতে লাগলো। ফোনের ওপাশে মাহির অবাক চোখে ফোন স্ক্রিনে আরাতের এলোমেলো দৌড়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, এ রশ্মিটাকে। আরাত মাথায় চুলগুলো হাত খোপা করে পুরো বিছানায় এলোমেলো বইগুলো ব্যস্ত হাতে গোছাতে লাগলো। বই গোছানোর মধ্যে মাহিরের ফোন আসে। আরাত মুচকি হেসে ফোনটা হাতে তুলে নিল। ওড়না মাথায় ঠিকঠাক করে নিয়ে ফোনটা রিসিভ করতে ফোনের স্ক্রিনে মাহিরের বিরক্তি মাখা মুখ ভেসে উঠল। মুড অফ। মাহির পড়া টেবিলে বইয়ের সামনে বসে আরাতের সঙ্গে ভিডিও কলে কথা বলতে লাগলো। আরাতের কথায় মাহির মুখে চ জাতীয় শব্দ বের করে বলে উঠল, পড়াশোনা ভালো লাগছে না। মাহিরের কথায় আরাত মুচকি হেসে ফোনটা বালিশের সঙ্গে রেখে বইগুলো পুনরায় গুছিয়ে টেবিলে রাখতে রাখতে বলল, পড়াশোনা ভালো লাগছে না, বিয়ে করেন। বিয়ে করে বউকে খাওয়াবো কি? খাওয়াতে হবে না, শুধু দুবেলা ভালোবাসি বলবেন, তাহলে পেট ভরে যাবে। আরাতের দুষ্টুমিতে মাহির মুচকি হাসলো। আরাত বইগুলো গুছিয়ে রেখে ফোনের কাছে এসে দাঁড়ালো। মাহির আরাতের কথায় উত্তর করে উঠল, না খেয়ে সারা জীবন ভালোবেসে থাকতে পারবে অদ্ভুত মেয়ে।
আর কিছু চাওয়া পাওয়া থাকবে না? আরাত সিরিয়াস হয়ে মুখে হাসি টেনে বলল, একজন নারীর জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন বিশ্বস্ত পুরুষ, যে মৃত্যু অব্দি পাশে থাকবে, যে পৃথিবীর নিয়মে বদলাবে না, আল্লাহর নিয়মে ভালোবাসবে। আল্লাহর নিয়মে ভালোবাসবে মানে? মাহিরের ভ্রুকুচকে কথা বলে। আরাত ফোনের স্ক্রিনে মাহিরকে দেখতে দেখতে পুনরায় বলল, আল্লাহর নিয়মে মানে হালাল সম্পর্ক, হালাল ভালোবাসা, হালাল চাওয়া। শুনেন, আমাকে কখনো ধোঁকা দেবেন না। যদি ভালো না লাগে